জংকুক বাসায় আসে, এসেই নিজের রুমে চলে আসে। জংকুক ওয়াশরুমে চলে যায় ফ্রেশ হওয়ার জন্য, তবে একেবারেই শাওয়ার নিয়েই আসে, কোমরে তোয়ালে পেঁচিয়ে। জংকুক শার্ট প্যান্ট বের করার জন্য কাবার্ড খুলে। কাবার্ড খুলতে না খুলতেই জংকুকের মুখের উপরে সব কাপড় এসে পড়ে। জংকুক মুখের উপর থেকে সব সরিয়ে ফেলে। জংকুকের সব শার্ট এলোমেলো করা দেখে জংকুক চোয়াল শক্ত করে জিনকে ডাকতে শুরু করে। জিন বেগম জংকুকের ডাকাডাকি শুনে জংকুকের রুমে চলে আসে আর বলে, কি হয়েছে জংকুক, এত চিল্লাচ্ছিস কেন? জিন বেগমের চোখ চলে যায় ফ্লোরে। জংকুক, এসব কি? এগুলো নিচে কেন? তোর কাপড় চোপড় নিচে কেন ফেলেছিস? তোমার কি মনে হয় মা, আমি এখনো বাচ্চা যে আমি এইসব করব? তুই করিসনি তো, এসব কে করেছে? কে করতে পারে এসব? কার এত সাহস? তুমি জানো ভালো করেই মা। কথা বলতে বলতেই জংকুক একটা শার্ট আর একটা প্যান্ট হাতে তুলে নেয়। ওয়াশরুমে যেতে যেতেই বলে, মা, যে এসব করেছে তাকে বলো আগের মতো সব গুছিয়ে রাখতে, তা না হলে কিন্তু খুব খারাপ হবে। দরজার দিকে তাকিয়ে কথাগুলো বলে ওয়াশরুমে চলে যায় জংকুক। এসব কে করেছে? তুই আবার করিসনি তো? এতক্ষণ জিমিন জংকুকের রুমের বাইরে দাঁড়িয়ে কান পেতে সব শুনতেছিল। জিমিনের কথা শুনে তের ঘোর ভাঙে। তে মনে মনে অনেক খুশি হতেছিল জংকুককে জ্বালাতন করতে পেরে। হ্যাঁ জিমি, তুই কি বলেছিস? আমি শুনতে পাইনি, আবার বল। তার মানে তুই ভাইয়ার কাপড় চোপড়ের এই অবস্থা করেছিস? তে পিছনে ফিরে জিমিনের মুখ চেপে ধরে আর বলে, আরে আরে, আস্তে বল, কেউ শুনে ফেলবে তো। এরই মধ্যে জংকুক রুম থেকে বেরিয়ে আসে। তে জিমিন সেটা দেখে সোজা হয়ে দাঁড়ায়। জংকুকের চোখ গরম করে তের দিকেই তাকায় আর জিনকে উদ্দেশ্য করে বলে, মা, তুমি একটা কাপড়ও তুলবে না, যে করেছে সেই আবার গুছিয়ে রাখবে, মনে যেন থাকে। এসব কে করেছে সেটা তো বলবি আমাকে জংকুক। যে করেছে সে ঠিকই বুঝতে পেরেছে, সো আমি যেন এসে দেখি আগের মতো সব গুছানো। এই বলেই জংকুক গটগট করে বাসা থেকে বেরিয়ে যায়। এদিকে তে থ মেরে দাঁড়িয়ে থাকে আর ভাবতে থাকে, এসব যে আমি করেছি সেটাই রাক্ষসটা বুঝলো কি করে? তের ভাবনার মাঝে সুগার রুম থেকে চেঁচামেচির আওয়াজ শোনা যায়। ইয়নজুনও চলে আসে। তে জিমিনকে জংকুকের রুমের সামনে দাঁড়িয়ে থাকতে দেখে ইয়নজুন জিজ্ঞাসা করে, কি রে, তোরা এখানে দাঁড়িয়ে আছিস কেন? আর সুগার চিল্লাচিল্লি কেন করতেছে? তোরা কি কিছু করেছিস? আমরা আবার কি করলাম? আমরা কিছু করিনি তো, তাই না জিমিনা বল? তবে জিমিন কোনো উত্তর দিল না। ওদের পরে দেখিস, আগে চল সুগার আবার কি হয়েছে সেটা দেখে আসি। এরপর সবাই মিলে সুগার রুমে যায়। সুগার, এত চিল্লাচ্ছিস কেন? কি হয়েছে তোর? হ্যাঁ তাই তো, কি হয়েছে তোর সুগার, বল আমাদের। আমার বেডে পিঁপড়ে আসলো কি করে? দেখো আমাকে পিঁপড়ে কামড়ে কি করেছে। তোর বিছানায় পিঁপড়ে মানে? পিঁপড়ে কি করে আসবে বিছানায়? তুই কি বলছিস সুগার? আমি কি মিথ্যে বলছি নাকি? তুমি দেখে নাও। ইয়নজুন বেডের কাছে যায় আর ভালো করে তাকিয়ে দেখে সত্যিই তো বেডের উপরে লাল লাল পিঁপড়ে আছে। জিন বেডের উপরে ভালো করে খেয়াল করে দেখে বেডের উপরে চকলেট পড়ে আছে। চকলেট খেয়ে বিছানায় ফেললে পিঁপড়ে আসবে না তো কি করবে? জিনের মুখে চকলেটের কথা শুনে তে জিমিনের দিকে তাকায় আর বলে, জিমিনা তুই? আরে আস্তে আস্তে বল, কেউ শুনে ফেলবে তো। আমি। কি বলো বড় মা? আমি কেন চকলেট ফেলবো? আমি তো চকলেট খাই না, সেটা তো তুমি ভালো করেই জানো। তাহলে তোর রুমে চকলেট ফেলতে আসবে কে? ইয়নজুনের চোখ চলে যায় তের দিকে। তে সেটা দেখে বলে, মা, তুমি আমার দিকে তাকিয়ে আছো কেন? আমি কিছুই করিনি। তুই করিসনি তো কে করেছে? ভূতে এসে করেছে? সত্যি করে বল, কে করেছে সব? এই কথা শুনে জিমিন মাথা নিচু করে ফেলে। সেটা দেখে জিন বুঝতে পারে এটা জিমিনের কাজ। জিমিন না হয় সুগার বেডে চকলেট ফেলেছিস, তাহলে জঙ্গকের কাপড় চোপড় কে এলোমেলো করেছে? তে নয় তো? জিনের কথা শুনে তে মাথা নিচু করে ফেলে। সবাই সবটা বুঝে ফেলে এগুলো ওদের দুজনেরই কাজ। জিমিন, তুই সুগার বেড পরিষ্কার করবি, আর তুই জঙ্গকের কাপড় আগের মতো গুছিয়ে দিবি, মনে যেন থাকে, আর বলতে না হয়। তোদের তো আমি পরে দেখে নিব, এখন যা বলা হয়েছে সেটা কর, যা। আর তুই তো অনেক ফাজিল হয়ে গেছিস। এই কথা বলতে বলতে জিন ইয়নজুন সুগার রুম থেকে চলে যায়। তে আর দাঁড়িয়ে থেকে কি করবে, সে চলে যায় জংকুকের রুমের উদ্দেশ্যে। জিমিন চলে আসে সুগার বেডের কাছে বিছানা চাদর তোলার জন্য। এইদিকে সুগার রুম থেকে বেরিয়ে যেতে নেয় আর বলে, যেমন কর্ম তেমন ফল। কথাটা শেষ করে আর এক সেকেন্ডও দাঁড়ায় না, সুগা রুম থেকে বেরিয়ে যায়। সুগা রুম থেকে চলে গেলে এইদিকে জিমিন বলে, একবার ফেসে গেছি তো কি হয়েছে, শয়তান বিলাই, পরে ঠিকই আপনাকে দেখে নিব। জিমিন বিড়বিড় করে সুগাকে বকতে থাকে, সাথে বিছানাও ঠিক করতে থাকে। এইদিকে তে জঙ্কুকের কাপড়ের সামনে দাঁড়িয়ে ভাবতে থাকে, এতগুলো কাপড়, কতই না সময় লাগবে এগুলো গুছাতে। তে জঙ্কুকের একটা শার্ট হাতে তুলে নেয় আর অন্য হাতের আঙুল তুলে বলে,
এই যে মিস্টার রাক্ষস মশাই, নিজেকে কি মনে করেন হ্যাঁ? এই দেশের প্রধানমন্ত্রী যেভাবে হুকুম করলেন মনে হচ্ছে আমি আপনার ঘরের বউ। আমি যেন এসে দেখি সব আগের মতো গুছানো। দাঁড়ান, দেখাচ্ছি মজা আপনাকে। এই বলেই তে শার্টের কলার ধরে বিছানার উপরে 2-3টা আছাড় মারে। তারপরও রাগ কমছে না তের। সেই রাগ নিয়েই তে শার্ট প্যান্ট গোছাতে শুরু করে। এইদিকে জঙ্কুক বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিল, তবে চোখ তার ফোনের দিকে। ফোনে কিছু একটা দেখে হাসতে শুরু করে। সেটা দেখে বন্ধুরা জিজ্ঞাসা করে কি হয়েছে, তবে জঙ্কুক শুধু বলে কিছু না। সকালে সবাই ব্রেকফাস্ট করার জন্য ডাইনিং টেবিলে আসে। সবাই ব্রেকফাস্ট শেষ করে যার যার কাজে চলে যায়। আজ জিমিন আর তে কলেজে গিয়েছে। তে জিমিনের দিন ভালোই কাটছে। এভাবেই কেটে গিয়েছে 2টা দিন। আজ শুক্রবার, সবাই বাসাতেই আছে। যে নিয়ন্ত্রণ আয়ু রান্না করতে ব্যস্ত। আজ সবাই বাসায় বলেই সবার পছন্দ অনুযায়ী রান্না করা হচ্ছে। এইদিকে যে যার মতো করে সময় কাটাচ্ছে। আজ ছেলেরা জুম্মার নামাজ পড়তে যাবে, তাই সবাই গোসল করে রেডি হচ্ছে। এইদিকে তে নাচতে নাচতে তার রুমে আসে। আজ তার অনেক খুশি লাগতেছে। সেই খুশিতে নাচতে নাচতে ওয়াশরুমের সামনে আসে, কারণ ও এখন শাওয়ার নিবে। যখনই ওয়াশরুমের দরজা খুলতে যায় তার আগেই দরজা খুলে যায়। তে সামনে তাকাতেই ভূত দেখার মতো ভয় পেয়ে যায়। তে নিজের ব্যালেন্স ঠিক রাখতে না পারার কারণে পড়ে যেতে নেয়। তখনই একটা শক্তপোক্ত হাত এসে ধরে ফেলে তের কোমর। তে ভয়ার্থক দৃষ্টিতে তাকিয়ে থাকে সামনের মানুষটার দিকে। কি হলো? মনে হচ্ছে ভূত দেখেছিস? এভাবে আমার দিকে ভূত দেখার মতো তাকিয়ে আছিস কেন? না মানে আপনি আমার ওয়াশরুমে কি করে আসলেন জঙ্কুক ভাইয়া? কেন? পায়ে হেঁটে এসেছি। এখানে আসতে গেলে কি আবার প্রাইভেট জেট নিয়ে আসতে হবে নাকি? না মানে আপনি তো আপনার ওয়াশরুমে ছিলেন, তাহলে আমার ওয়াশরুমে কি করে আসলেন? ও এই কথা। আমার ওয়াশরুমে পানি আসছে না, তাই এই রুমে শাওয়ার নিতে আসলাম। কেন, কোনো প্রবলেম? তাই বলে আমার ওয়াশরুমে আসবেন? সুগা ভাইয়ার ওয়াশরুমেও তো যেতে পারতেন। আমি কোন রুমে যাব সেটা কি তোকে বলে দিতে হবে? আর আমার ওয়াশরুমে পানি কেন আসে না বলতে পারিস? জঙ্কুক কথাটা তের দিকে তাকিয়ে বুড়ো কুচকে জিজ্ঞাসা করলো। তে এই কথা শুনে একটু ঘাবড়ে যায় আর মনে মনে বলে, রাক্ষসটা যদি জানতে পারে পানির লাইন আমি অফ করে রেখেছি, তাহলে তো আজ আমাকে মেরেই ফেলবে। এখন কি করবে আর কি বলবে বুঝতে পারছে না। তের তখনই খেয়াল পড়ে যে জঙ্কুক ওকে এখনো ধরে রেখেছে। তের ভয়টা আরো বেশি হয়ে যায় যদি ফেলে দেয়, কারণ তে তো জঙ্কুকের হাতের উপর ভর করেই দাঁড়িয়ে আছে। আমি কি মিস্ত্রি নাকি? কি করে বলবো যে কেন পানি আসে না? আমাকে ছেড়ে দেন জঙ্কুক ভাইয়া। ভয় পাচ্ছিস? ভয় নেই, ফেলতাম না। তবে আজ আমার মুডটা অনেক ভালো, তাই আর কিছু বললাম না। নামাজ পড়ে এসে যেন দেখি আমার ওয়াশরুমে পানি আসে। এই কথা বলেই জঙ্কুক তেকে ছেড়ে দিয়ে ওখান থেকে চলে যায় আর 1 সেকেন্ডও দাঁড়ায় না। তবে তে তো অবাক হয়ে জঙ্কুকের যাবার পানে তাকিয়ে আছে আর মনে মনে ভাবছে, আমি যাই করি ওই রাক্ষসটা কি করে ধরে ফেলে। ইস, আজ একটুর জন্য বেঁচে গেলাম। দুপুরে সবাই একসাথেই লাঞ্চ করতে বসে। সবাই খেতেও শুরু করে। তখন আরএম বলে, তো টিয়া জিমি, তোমাদের পড়াশোনা কেমন চলছে? হ্যাঁ বাবাই, অনেক ভালো। ভালো না ছাই, কলেজে যাই শুধু ঘোরার জন্য। কথাটা সুগা বিড়বিড় করেই বলে। সুগা, কিছু বললে তুমি? না বড় বাবা, কিছু বলিনি তো। আচ্ছা, যাই হোক তেজমিন, তোমরা মন দিয়ে পড়াশোনা করবে আর রেজাল্টও ভালো করতে হবে, ঠিক আছে? ভাই, অনেক দিন তো হলো, এখন তো মাকে নিয়ে আসতে হবে। না সুবিন, মা আর কয়টা দিন ওই বাসাতে থাকবে। আমি কাল কথা বলেছিলাম মায়ের সাথে। থাক না, মা তো তেমন কোথাও যায় না, তাহলে আর কটা দিন থেকেই আসো। নামজুন জিনের কথার মাঝেই এইদিকে তেসুগা ঝগড়া লাগিয়ে দেয়। আমি এই লেগ পিসটাই খাবো, ভাইয়া তুই ছেড়ে দে। না, এটা আমি খাবো, তুই ছাড়। দুই ভাই বোন একটা লেগ পিস নিয়েই টানাটানি করছে। কি করছিস তোরা? লেগ পিস তো আরো আছে, সেটা নে। সুগা, ওটা বনুকি দিয়ে দে। না ভাই, তুমি সবসময় ওদের হয়েই কথা বলো কেন? আমাদের কি চোখে পড়ে না তোমার? সুগা, ওরা না হয় ছোট মানুষ, বাট তুই তো বড় হয়েছিস, তুই কেন ছোটদের মতন আবদার করছিস? কি হচ্ছে কি? তোরা কি শুরু করে দিয়েছিস? তোরা কি খাবার টেবিলেও একজন আরেকজনকে ছাড় দিবি না নাকি? সুগা, ওটা থেকে দিয়ে দে, তুই অন্য একটা লেগ পিস নিয়ে নে। না বাবা, আজ আমি এটাই নিব। সবসময় তে এমনই করে। তে মামনি, আজ তুমি অন্য একটা নাও আর ওটা সুগাকে দিয়ে দাও। না মামনি, এটা আগে আমি ধরেছি, ওকে বলো অন্য একটা নিতে। আজ আমি এটাই খাবো। তে সুগার ঝগড়ার মাঝে জঙ্কুক লেগ পিসটা নিয়ে খেতে শুরু করে। সবাই ঝগড়া থামিয়ে জঙ্কুকের দিকেই তাকিয়ে থাকে। জঙ্কুক সবার মুখের দিকে তাকিয়ে দেখে আর বলে,
এভাবে আমার দিকে তাকিয়ে কি দেখছো? এটা নিয়েই তো ঝামেলা ছিল, তাই না? সেটাই আমি সমাধান করে দিলাম। এরই মাঝে কেটে গিয়েছে আরো 3টা দিন। তেজিমিন কলেজে, সুগাও ভার্সিটিতে, তবে জঙ্কুক আজ বাসায়। আর বাসার মহিলা মিলে রান্না করছে। দুপুর 2টা জিনের ফোনে একটা কল চলে আসে। এখন আবার কে কল দিল এই বলেই জিন তার ফোনটা হাতে নিয়ে কলটা রিসিভ করে। হ্যাঁ বাবা, যে হোক বল, কিছু বলবি? মা, আমি আজ তেজমিনকে নিয়ে আসতে পারবো না। আমাদের আজ একটা মিটিং আছে আর বাবা কাকা কেউই যেতে পারবে না, তাই তুমি ড্রাইভার কাকাকে পাঠিয়ে দাও। যে হোক বাবা, ড্রাইভার তো ছুটিতে আছে, এখন কি করবো? মা, ভাইদের মধ্যে কাউকে বলো, ওরা নিয়ে আসবে তেজমিনকে। আচ্ছা বাবা, তুই রাখ, আমি দেখছি তাকে পাঠানো যায়। ওকে মা। জেহব কলটা কেটে দেয়। এদিকে জিন ফোনটা হাতে নিয়ে পিছনে ফিরে। জিন সেখানে জঙ্কুককে দেখতে পায়। জঙ্কুক মগ হাতে নিয়ে সিঁড়ি দিয়ে নিচে নেমে এসে জিনের সামনেই দাঁড়ায় আর বলে, কি হয়েছে মা? এভাবে দাঁড়িয়ে আছো কেন? কিছু কি হয়েছে? ও জঙ্কুক, তুই তো আজ বাসায় আছিস, সেটা তো ভুলেই গিয়েছিলাম। তুই একটা কাজ কর, তেজমিনকে কলেজ থেকে নিয়ে আয়। যে হোক কল করেছিল, ও আজ বিজি আছে, আসতে পারবে না। আমি যেতে পারবো না, তুমি ড্রাইভার কাকাকে পাঠাও। তুই জানিস না সে ছুটিতে আছে? থাক, তোকে যেতে হবে না, আমি সুগাকে কল দিয়ে বলছি। আচ্ছা ঠিক আছে, কাউকে কল দিতে হবে না, আমি নিজেই যাচ্ছি। জঙ্কুক আর দাঁড়ালো না, রুমে এসে গাড়ির চাবি নিয়ে বের হয়ে যায়। এইদিকে তেজিমিন ইয়োনো বেগম মিলে কলেজের মাঠে আড্ডা দিতেছিল। এরা 4জন হলো বেস্ট ফ্রেন্ড। তের চোখ চলে যায় কলেজের গার্ডেনে। সেখানে লাল একটা গোলাপ ফুল ফুটে আছে। ওই তোরা দেখ, ওই ফুলটা ফুটেছে, কেউ ওটা আমাকে এনে দে না। কেউ দেখলে খবর আছে। আরে কেউ দেখবে না, এই ফুলটার জন্য আমি কতদিন ওয়েট করে আছি, শুধু দেখিয়ে রাখছি যে এই ফুলটা কবে ফুটবে। যা, ওইটা আমার জন্য কেউ নিয়ে আয়, আর না হয় আমিই যাচ্ছি, দাঁড়া। বলেই তে ফুলটা নিয়ে আসার জন্য উঠে দাঁড়ায়। এরই মাঝে বেগম বলে ওঠে, থাকতে তোর আর যেতে হবে না, তুই গেলে আজ ধরা পড়ে যাব। তার থেকে তুই এখানেই দাঁড়া, আমি নিজেই নিয়ে আসছি। বেগম চুপি চুপি ফুলটা আনতে যায়। সবার আড়ালেই ফুলটা ছিঁড়ে ফেলে, নিয়ে সোজা তের সামনে দাঁড়ায় আর বলে, খাচ্ছর চেমড়ি, তোর জন্য আমার হাতে কাটা ফুটছে, এই নে তোর ফুল। বেগম কথা বলতে বলতে তের একদম সামনে আসে। তে হাত বাড়িয়ে ফুলটা নিতেই যাবে, তখনই কেউ একজন তের হাত ধরে টান দিয়ে পিছনে ঘুরিয়ে ঠাস করে তের গালে একটা চড় মারে। তে গালে হাত দিয়ে সামনের দিকে তাকায়।